পর পর তিনটে বুলেট, রক্তাক্ত দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। একবারের জন্য চোখটা খুলে তাকিয়ে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে তারই নেতা। তারপর আবার অন্ধকার। কে এই মানুষটা যার বুকে তিনটে গুলি লাগার পরেও মাতৃভূমির সেবায় জীবনের শেষ দিন অবধি লড়াই করে গেছেন? জানতে হলে দেখতে হবে এই ভিডিওটা শেষ অবধি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি, আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ইতিহাসের গল্প। যে ইতিহাস হয়তো আপনারা বইয়ের পাতায় অনেকেই খুঁজে পাননি, আর আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই ইতিহাস। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 1901 পরাধীন ভারতবর্ষের ডাকওয়ান, যা বর্তমানে আজমগড় উত্তরপ্রদেশে অবস্থিত, সেখানেই এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সাইফুদ্দিন। পিতা ইমরান আলী রেঙ্গুনের একটা ছোট ক্যান্টিনের মালিক ছিলেন। সাইফুদ্দিন তার মায়ের সঙ্গেই থাকতেন ভারতবর্ষের এই গ্রামে। মাত্র 20 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে জাহাজে করে চলে এসেছিলেন কলকাতায়। যোগদান করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তার বেশি দিন কাজ করা ভগবান হয়তো চাননি, কারণ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তিনি ঘটিয়েছিলেন এক অভূতপূর্ব ঘটনা, যে ঘটনা শোনার পর আপনি তার সাহস এবং বীরত্বের প্রশংসা করতে বাধ্য হবেন। একদিন রাত্রিবেলায় ব্রিটিশ মিলিটারি ক্যাম্পে তিনি শুনতে পান কিছু ইংরেজ অফিসাররা নিজেদের মধ্যে আলোচনা করছেন, এবং তাদের আলোচনার বিষয়বস্তু ছিল ভারতীয় সেনাদেরকে নির্দ্বিধায় মরতে দেওয়া, কিন্তু গাধাদেরকে তারা বাঁচিয়ে রাখতে চায়, কারণ এই গাধারাই জঙ্গলে যুদ্ধ করার সময় তাদের খাবার এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী বহন করে নিয়ে যাবে। আলোচনার এই সার মর্ম বুঝতে পারার সঙ্গে সঙ্গেই সাইফুদ্দিন নিজের বন্দুক দিয়ে একজন ইংরেজ অফিসারকে গুলি করে। বহু চেষ্টার পরেও কোনো ইংরেজ অফিসার এই সাইফুদ্দিনকে বন্দি বানাতে পারেনি। অবশেষে তিনি গা ঢাকা দিয়ে পালিয়ে আসেন সিঙ্গাপুরে এবং পরবর্তীকালে যোগদান করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে। সিঙ্গাপুরে পৌঁছে সাইফুদ্দিন নিজের নাম পরিবর্তন করে রাখেন নিজামুদ্দিন। এরপরেই 1943-এ নেতাজি সুভাষচন্দ্র বোস তার দীর্ঘ অভিযানের পর এসে পৌঁছান সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীতে যোগদান দেওয়ার সাথে সাথে কিছু দিনের মধ্যেই তিনি নেতাজির অতি প্রিয় একজন মানুষ হয়ে ওঠেন, এবং তিনি নেতাজির পার্সোনাল ড্রাইভার হিসাবে আজাদ হিন্দ বাহিনীতে কাজ করতেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে মালয়ের রাজা 12 সিলিন্ডারের একটি গাড়ি উপহার দিয়েছিলেন, এবং নেতাজি বেশিরভাগ সময় সেই গাড়িটি ব্যবহার করতেন, এবং এই গাড়ির ড্রাইভার হিসাবে নিযুক্ত ছিলেন সাইফুদ্দিন ওরফে নিজামুদ্দিন। ঠিকই ধরেছেন, সেই নিজামুদ্দিন যিনি সিঙ্গাপুরে পালিয়ে এসেছিলেন। চলুন এবার ফিরে আসা যাক সেই রোমহর্ষকর আসল ঘটনায়, যার জন্য আপনারা সকলে অপেক্ষা করে আছেন। সালটা 1943। বার্মার একটি জঙ্গলে যখন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং নিজামুদ্দিন দুজনেই একই জায়গায় উপস্থিত আছেন, হঠাৎই জঙ্গলের মাঝখান থেকে একটা বন্দুকের নল চোখে পড়ে নিজামুদ্দিনের। নিজের জীবনের ঝুঁকির কথা একবারও চিন্তা না করে নিজামুদ্দিন লাফিয়ে আসেন নেতাজির সামনে। ব্রিটিশ সরকারের বন্দুক থেকে বেরোনো 3টে গুলি লাগে তার শরীরে। সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে যান, কিন্তু কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পান তার পাশেই দাঁড়িয়ে আছেন তার নেতা, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস। এবারে যেন একটু স্বস্তিতেই তিনি আবার জ্ঞান হারান। খুব তাড়াতাড়ি এই সময় ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল তার শরীর থেকে 3টে বুলেটকেই বার করে দেয়। 3টে বুলেট লাগার সত্ত্বেও নিজামুদ্দিন কিন্তু খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আবার আজাদ হিন্দ বাহিনীর জন্য কাজ করতে শুরু করে। নিজামুদ্দিনের এই সাহসী কর্মকাণ্ড দেখে নেতাজি তাকে কর্নেল উপাধি দেন। 4 বছর ধরে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের পার্সোনাল বডিগার্ড এবং ড্রাইভার হিসেবে কাজ করেছিলেন, এবং তিনি প্রত্যেকটা সময় নেতাজির সঙ্গেই ছিলেন, সেটা জাপান হোক, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরই হোক না কেন। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোস আইএনএকে ডিসব্যান্ড করার পরে নিজামুদ্দিন রেঙ্গুনে ফিরে আসেন, এবং সেখানে তিনি একটি ব্যাংকের ড্রাইভার হিসাবে নিযুক্ত হন, এবং সেখানেই তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন আজবুন নিসার সঙ্গে। পরবর্তীকালে তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে 1969 সালে ভারতবর্ষে ফিরে আসেন। মাতৃভূমিতে ফিরে আসার পর নিজের গ্রামেই তিনি তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। তিনি তার বাড়ির নামকরণ করেন হিন্দ ভবন, এবং সেই হিন্দ ভবনের ওপর সবসময় থাকত একটি তিরঙ্গা পতাকা, এবং প্রত্যেকটি মানুষ যখন তার সঙ্গে কথা বলতেন তিনি তখন তাদের সম্বর্ধনা করতেন জয় হিন্দ বলে, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পরেও এই মানুষটি কখনোই ভুলতে পারেনি তার নেতাকে এবং আজাদ হিন্দ বাহিনীর সেই সংগ্রামের কথাকে। 2017 সালের 6 ফেব্রুয়ারি এই মহামানবের জীবনাবসান ঘটে।
এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 117 বছর। সত্যি ভাবলেও অবাক লাগে যে আমরা আজাদ হিন্দ বাহিনীর এই সমস্ত বীর সংগ্রামীদের কথা কখনোই ইতিহাস বইতে পড়ার সুযোগ পাইনি। এমন অনেক বীর সংগ্রামী নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনীর সৈনিক আজও ইতিহাসের পাতায় কোনো জায়গায় পায়নি। ওয়েক আপ উইথ কেডিতে আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করব এই সমস্ত মানুষগুলোর কাহিনী আপনাদের সামনে তুলে ধরার। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটি আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর সবার শেষে বলে যেতে চাই, জয় হিন্দ, বন্দে মাতরম।